স্টার নিউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি শেখ আশিক। আমি এই মুহূর্তে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এবং আমার সঙ্গে আছেন আরও 5 জন উদ্যমী তরুণ যারা কোনো না কোনো খেলাধুলার সাথে সম্পৃক্ত। একই সাথে প্রত্যেকে অংশ নিয়েছেন ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে। তারা কিভাবে ডাকসু নির্বাচনে কিভাবে খেলাধুলার উন্নয়নে কাজ করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেগুলো জানবো তাদের কাছ থেকে। শুরুতেই পরিচয় জানতে চাই, একেবারে বাম দিকে আছেন চিমচিম চাকমা, তার কাছে। নমস্কার, আমার নাম চিমচিম চাকমা। আমি 24-25 সেশনের একজন শিক্ষার্থী। আমার হল জগন্নাথ এবং আমার সাবজেক্ট ইসল। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফুটবল দলের একজন সদস্য এবং আমি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি। আমার একেবারে ডান সাইডে আছেন সাদিকুজ্জামান সরকার। তিনি হচ্ছেন ক্রিকেট খেলেন, ঢাকা লিগেও খেলেছেন সেকেন্ড ডিভিশনে। বাকি পরিচয়টা তার মুখে শুনুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাদিকুজ্জামান সরকার। পড়াশোনা করছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার সেশন 20-21 এবং আমার বাসা রংপুর। আমি ঢাকা ভার্সিটি সেন্ট্রাল ক্রিকেট টিমের সদস্য। এছাড়া পাশাপাশি আমি ফুটবল খেলে থাকি, টেবিল টেনিস খেলে থাকি, এছাড়াও বিভিন্ন ইনডোর গেম আমি খেলে থাকি। আচ্ছা, আমি চলে যাচ্ছি আমার একেবারে ডান সাইডে, দ্বিতীয় সারির বাম সাইডে আছেন আরও একজন সদস্য এবং তিনি কারাতে ড্রেস পরে আছেন। তার পরিচয়টা আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি আরমান হোসেন, এমফিল গবেষক, আরবি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং 16-17 সেশন। আমার বাসা যশোর। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট থেকে আমি ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছি এবং আমি হল অ্যাথলেট এবং বিশেষ করে জুডো এবং কারাতে ব্ল্যাক বেল্টধারী এবং সেলফ ডিফেন্স ট্রেনার এবং অন্যান্য সব ধরনের খেলাধুলার সাথেই যুক্ত আছে। আমার সঙ্গে আছেন আরও একজন সদস্য যিনি মূলত নির্বাচন করছেন একই পদেই, এবং তার খেলাধুলার পরিচয় এবং রাজনৈতিক পরিচয়টা আমরা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুক্তার হোসেন। আমি মূলত একজন ট্রায়াথলেট, পাশাপাশি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জুডো কারাতে টিমের একজন সদস্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের স্টুডেন্ট এবং হাজী মোহাম্মদ মহসিন হলের আবাসিক শিক্ষার্থী। আমি নির্বাচন করছি মূলত ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ প্যানেল থেকে। আমাদের একমাত্র নারী সদস্য আছেন, তার সঙ্গে কথা বলতে চাই। এবং আমার জানা মতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে প্রথম কোনো নারী যিনি ক্রীড়া সম্পাদক পদে নির্বাচন করছেন। বাকি পরিচয়টা তার মুখে শুনবো। আসসালামু আলাইকুম, আমি মালিহা তাবাসসুম, ফিনান্স বিভাগের 2019-20 সেশনের একজন শিক্ষার্থী। আমার হল রোকেয়া হল। আর ছোটোবেলা থেকে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন বিভিন্ন স্পোর্টসের সাথে আমি কানেক্টেড ছিলাম। আমি ফিনান্স বিভাগের ওমেন্স ফুটবল টিমের ক্যাপ্টেন, অর্গানাইজার, টিম অ্যান্ড টুর্নামেন্ট ম্যানেজার। পরিচিতি পর্বটা জেনে নিলাম, এবার তাদের কাছ থেকে মূল জানতে চাওয়া, কেন তারা আসলে নির্বাচনে অংশ নিচ্ছেন, কেন তারা এই ডাকসু নির্বাচনে লড়ছেন, কিংবা খেলাধুলার উন্নয়নে কি করতে চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আমার একেবারে বাম দিকে আছেন ছাত্র শিবির থেকে নির্বাচন করছেন এবং তিনি জুডো কারাতের পোশাক পরে বসে আছেন। আকর্ষণ তৈরি হয়েছে। আপনি আসলে নির্বাচন তো করছেন, আপনি নির্বাচিত হলে কিভাবে অবদান রাখতে চান, কিংবা অতীতে খেলাধুলার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি অবদান রেখেছেন একটু বলবেন। প্রথমেই আমি যেহেতু কারাতে ড্রেস পরে আছি, তো এখানে আমার একটা পরিচয় যাচ্ছে। তো এখানে যদি বলি, আমি 2018 সাল থেকে কারাতে ঢাকা ইউনিভার্সিটিতে এসে কারাতে প্র্যাকটিস শুরু করেছি এবং টানা যে কয়টা গেম আমি পাইছি, তিনটা 4টা গেম পাইছি, এইগুলোতে আনবিটেবল চ্যাম্পিয়ন। এবং জুডোতে ফার্স্ট ডান ব্ল্যাক বেল্ট এবং কারাতেতে সেকেন্ড ডান ব্ল্যাক বেল্ট। এবং লাস্ট 3 ইয়ার্স আমি এখানেই ভলেন্টিয়ার কোচ হিসেবে প্র্যাকটিস করিয়েছি। এছাড়াও আমি কেন নির্বাচন করছি এর উত্তর হিসেবে আরও বলতে পারি যে এর আগেও হল কেন্দ্রিক এবং বাঁধনের সাথে আমার সম্পৃক্ততা আছে। আমি বাঁধনের সভাপতি ছিলাম। একই সাথে বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের এয়ার উইংয়ের আমি ক্যাডেট অফিসার ছিলাম। এটা আমার কলেজ থেকেই এটার সাথে জার্নি ছিল। সো সাধারণ স্টুডেন্টের সাথে আমার যোগাযোগ এখান থেকেই আছে। এবং অন্য যে যত খেলাধুলা হয়েছে আন্তঃহল, ডিপার্টমেন্ট, আমি সর্বোচ্চ চেষ্টা করছি সবগুলোই পার্টিসিপেট করার। এছাড়াও আমার সাফল্য রয়েছে, হ্যান্ডবল রানার আপ হয়েছি, ওয়াটার পোলোতে রানার আপ হয়েছে আমার টিম, এবং ডিপার্টমেন্ট ফুটবল খেলা বা ভলিবল, ভলিবল খেলাতে আমি অংশগ্রহণ করেছি। এছাড়াও আমি এই মাস্টার শেষ করার পরে ফিজিক্যাল এডুকেশনে একটা ডিপ্লোমাও করেছি, যেখানে 12টা গেম এটা খেলা এবং কীভাবে খেলা শেখাতে হয় এটার উপরেও আমি ধারণা নিয়েছি। এবং সেলফ ডিফেন্স নিয়ে যেহেতু আমি কাজ করতেছি, এইটার জন্য আমি এমফিল গবেষণা করার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি। আমার গবেষণার টপিক হচ্ছে টেকনিক অফ সেলফ ডিফেন্স। এইটার আলোকে আমি অলরেডি মেয়েদের 5টা হলে সেলফ ডিফেন্স অ্যান্ড ফিজিক্যাল ফিটনেস এরকম সেমিনার আর 7 দিনের ওয়ার্কশপ করিয়েছি। সো তাদেরটা করানোর উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের মেয়েরা কিন্তু খেলার মাঠে একটু কম আসে। এইটা কেন
এবং তাদেরকে কিভাবে নিয়ে আসা যায় এই অ্যানালাইসিসটা আমি করার জন্য এটা করেছি। তো সেলফ ডিফেন্স যারা প্র্যাকটিস করে, বিশেষ করে আমাদের ভার্সিটিতে জুডো এবং কারাতে দুইটা টেকনিক আছে, এখানে যেসব মেয়েরা প্র্যাকটিস করেছে আমরা দেখেছি যে অন্যান্য খেলাধুলায় তারা পার্টিসিপেট করে। তো হলগুলোতে যদি আমি এইটা নিয়ে যাই তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়লে তো হয়তো তাদের ভিতরেও খেলাধুলা করার প্রতি একটা প্রবণতা তৈরি হবে। মানে ফিটনেস একই সঙ্গে হচ্ছে আত্মরক্ষা নিয়ে আপনি কাজ করছেন। আমার ডান সাইডে আছেন একেবারে মুক্তার হোসেন, যিনি হচ্ছেন, আমি জানি যিনি ট্রায়াথলনে অংশ নিয়েছিলেন সম্প্রতি মালয়েশিয়ায়। আপনি আর কোন কোন ইভেন্টে অংশ নিয়েছেন বা আন্তর্জাতিক পর্যায়ে, এবং একই সঙ্গে খেলাধুলার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলায় কোন কোন ক্ষেত্রে আপনার কাছে সমস্যা হয়েছে মনে হয়েছে এবং সেগুলো আসলে কিভাবে সমাধান করতে চান? আমি মূলত হচ্ছে একজন ট্রায়াথলেট যেটি আপনি বলেছেন, এবং হচ্ছে আমি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রতি মালয়েশিয়াতে হচ্ছে অংশ নিয়েছি, পাওয়ারম্যান মালয়েশিয়া, যেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বৃহৎ ডুয়াথলন ইভেন্ট বলা হয় পাওয়ারম্যান মালয়েশিয়াকে। এবং এছাড়াও হচ্ছে আমি নেপালেও হচ্ছে ট্রায়াথলন জিনিসটা যদি একটু ক্লিয়ার করতেন। ট্রায়াথলন জিনিসটা হচ্ছে মূলত 3টা স্পোর্টসের কম্বিনেশন। এখানে হচ্ছে আপনার ম্যারাথন রানিং, যেটাকে আমরা বলি রানিং, সাইক্লিং এবং সুইমিং, এই 3টা স্পোর্টসকে একসাথে হচ্ছে ট্রায়াথলন বলা হয় মূলত। এবং আমি হচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ের জীবনের শুরু থেকেই মূলত হচ্ছে ট্রায়াথলনের জার্নি আমার শুরু হয় আমার বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইয়ের হাত ধরে, এবং আমি শুরুর দিক থেকেই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস নিয়ে কাজ করছি। বিশেষ করে আমি জুডো কারাতেও হচ্ছে খেলেছি এক সময়ে, সাম্প্রতিক সময়ে যদিও হচ্ছে গত বছর আমি খেলিনি, বাট হচ্ছে এর আগে 2-3 বছর আমি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের জুডো কারাতে টিমেও খেলেছি, এবং হচ্ছে রৌপ্য পদক সহ আন্তঃবিশ্ববিদ্যালয়ে আমার হচ্ছে ব্রোঞ্জ পদকও পেয়েছি। আপনি আপনার সাফল্যের কথা বলছিলেন, আপনি আসলে কি অবদান রাখতে চান বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার উন্নয়নের ক্ষেত্রে? আপনি তো ব্যক্তি সাফল্যের কথা বলছিলেন। বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আসলে আমি যেটা নিজের অবজারভেশন বা আমি যেটা হচ্ছে দেখেছি মূলত আমার যে 5-6 বছরের বিশ্ববিদ্যালয়ের জীবনে, এখানে হচ্ছে আমার মনে হয় অনেকগুলো জায়গায় লেকিংস রয়ে গিয়েছে, যেগুলো নিয়ে হচ্ছে আমরা মূলত কাজ করতে পারি। বিশেষ করে যদি বলি, আমাদের হচ্ছে শুধুমাত্র ক্রিকেট বা ফুটবলই মূলত হচ্ছে এখনও আলোচনায় আছে, কিন্তু এই ক্রিকেট ফুটবল ছাড়াও যে স্পোর্টসের আরও জগৎ রয়েছে ওইগুলো নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখনও তেমন একটা কনসার্ন না। যেহেতু আমি একজন মূলত হচ্ছে ট্রায়াথলেট, সেক্ষেত্রে হচ্ছে আমার কাজের মূলত জায়গাটা হচ্ছে আমি মূলত কাজ করতে চাই ফুটবল ক্রিকেটের বাইরেও যে আরও স্পোর্টসের একটা জগৎ রয়েছে, যেখানে হচ্ছে আমার একটা মোটো হচ্ছে গিয়ে স্পোর্টস অ্যাক্টিভিটিস ফর এভরি স্টুডেন্ট। ফুটবল ক্রিকেটে কিন্তু হচ্ছে বেশ কিছু হচ্ছে আপনার স্পেশাল ইকুইপমেন্ট বা স্কিলস প্রয়োজন হয়, যার কারণে হচ্ছে সবাই চাইলেও কিন্তু ফুটবল ক্রিকেট বা জুডো কারাতের মধ্যে ইংগেজ হইতে পারে না। বাট আমি যে স্পোর্টসে আছি, বিশেষ করে যদি আমি বলি ম্যারাথন রানিং, ফুটবল ক্রিকেটকে একটা বিনোদনমূলক স্পোর্টস বলা যায়, কিন্তু হচ্ছে ম্যারাথন রানিং যদি হচ্ছে আমি বলি, এটি হচ্ছে একটা লাইফ চেঞ্জিং একটা হ্যাবিট বলা যায়। এটি হচ্ছে আমাদের জীবন পরিবর্তন করতে পারে, এবং হচ্ছে এটি এমন একটি স্পোর্ট যেখানে হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট চাইলে ইজিলি ইনগেজ হইতে পারে। যেমন ফুটবল বা ক্রিকেটে আমরা চাইলে একটা টিমে 11 জনের বেশি হচ্ছে কখনো খেলতে পারি না, কিন্তু আমার যে স্পোর্টসের ক্যাটাগরিগুলো, এখানে চাইলে আমরা শত শত স্টুডেন্ট বা হাজার হাজার স্টুডেন্ট হচ্ছে অংশ নিতে পারি। এবং একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে আপনি নির্বাচিত হলে ক্রিকেট ফুটবলের উপর থেকে ফোকাসটা কমে যাবে কিনা? না, ক্রিকেট ফুটবলের উপর থেকে ফোকাসটা কমে যাবে না, বাট আমার কথা হচ্ছে শুধু ক্রিকেট ফুটবলের উপরেই তো হচ্ছে একটা লিমিটেড থাকতে পারে না। এছাড়াও যে স্পোর্টসের জগৎ রয়েছে, এছাড়াও যদি আমি বলি, বর্তমানে হচ্ছে বিশ্বে ই স্পোর্টস কিন্তু হচ্ছে অনেক জনপ্রিয় একটি খেলা, কিন্তু আমাদের দেশে কিন্তু ওইগুলোর মধ্যে ফোকাস নেই। ক্রিকেট বা ফুটবল এটি ইতিমধ্যে হচ্ছে অনেক ধরনের ফোকাস পাচ্ছে, বাট আমার হচ্ছে কথা হচ্ছে শুধু এই দুইটার মধ্যেই কেন সীমাবদ্ধ থাকবে? আরও তো স্পোর্টসের যে জগৎ রয়েছে ওইগুলোর সাথে তো আমাদের স্টুডেন্টদের পরিচয় করানো উচিত। বুঝতে পারছি। আমাদের একমাত্র নারী সদস্য যিনি নির্বাচন করছেন, প্রথমে স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি একটা প্যানেলে যুক্ত হয়েছেন। আপনি আসলে কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার সেক্টরে, এবং সেটা আসলে কি এবং কিভাবে সমাধান করতে চান যদি একটু বলতেন? আচ্ছা, আমি যেহেতু ক্যাপ্টেন হিসেবে থেকেছি এবং ম্যানেজার হিসেবেও কাজ করেছি, ওমেন পার্টিসিপেশন নিয়েও কাজ করেছি, তাদেরকে অভয় দিয়ে মাঠে এনে কিভাবে খেলার একটা পরিবেশ তৈরি করা যায় সেই জায়গায় কাজ করেছি। তো আমি এখানে বিভিন্ন সমস্যা দেখেছি, যেই সমস্যাগুলো ব্যবস্থাপনার ক্ষেত্রে আমি দেখলাম যে কোনো সমস্যা ফাইন্ড আউট করার জন্য আমাদের প্রথমে প্রশ্নটা করতে হবে, আমি কি সঠিক প্রশ্নটা করছি, আমার সমস্যাটা ঠিক কোথায়। যদি আমি সেই সঠিক প্রশ্নটা করি, সেই প্রশ্নটা আমাকে সলিউশনের দিকে নিয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যে ব্যাপারটা দেখলাম যে ভাই যে কথাটা বললেন যে 2-3টা স্পোর্টসের দিকে হচ্ছে খেয়াল রাখা হচ্ছে ক্রিকেট ফুটবলের ক্ষেত্রে। তো আমাদের কিন্তু ভলিবলের মেয়েদের হচ্ছে একটা টিম আছে, তো বাস্কেটবলের টিম আছে, বিভিন্ন টিম আছে, কিন্তু আমাদের মাঠ ব্যবস্থাপনার দিকে যদি আমরা তাকাই, আমাদের হচ্ছে একটু বৃষ্টি পড়লে পানি জমে যায়, ড্রেনের সমস্যা দেখা দিচ্ছে এবং লাইটিংয়ের সমস্যা দেখা দেয়। সো এই ধরনের ইস্যু ছাড়াও এই যে আমাদের ইনডোরের যে স্পোর্টসগুলো থাকে, যেমন হচ্ছে আমি যদি
টেবিল টেনিসের কথা বলি, বাস্কেটবল কোর্টের কথা বলি, আমাদের শুধু বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মাঠের কথাই বলবো না, আমি যদি হচ্ছে একটু সূর্য সেন হলের দিকের কথা বলি, শহীদুল্লাহ হল, SM হল, এই 3টা হলে কিন্তু আমাদের বাস্কেটবল কোর্ট আছে। এটা থেকে আমাদের বোঝা যায় আমাদের বিশ্ববিদ্যালয়ে এই সুযোগ সুবিধাগুলো ছিল, কিন্তু এই রক্ষণাবেক্ষণের অভাবের কারণে, পুনরুদ্ধারের অভাবের কারণে এই জায়গাগুলো সুযোগ যেটা আমাদের ছিল সেই সুযোগ থেকে আমরা বঞ্চিত হচ্ছি। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি মাল্টি স্পোর্টস নিয়ে কাজ করতে চান, একই সঙ্গে খেলাধুলার যে সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, মাঠ সহ, জিম সহ, এগুলো নিয়ে কাজ করতে চান। আমরা আরো একজনের সঙ্গে কথা বলবো, সাদিকুজ্জামান সরকার। আপনার কাছে কি মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া ক্ষেত্রে সবচেয়ে প্রবলেমেটিক জায়গা আসলে কোথায়, এবং কোন বিষয়টার উপর ভিত্তি করে বাকি আমার সঙ্গে যে আরো 4 জন আছে তাদেরকে বাদ দিয়ে কেন আপনাকে ভোট দিবে, যদি একটু বলতেন। আচ্ছা, আমার এই নির্বাচন করার ডিসিশন অনেক দেরিতে ছিল, কিন্তু আমি মোটামুটি 3টা পয়েন্টকে সামনে রেখে এই নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করছি। তার মধ্যে 1 নম্বরে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রীড়া ক্ষেত্রে যে অব্যবস্থাপনা, এটা 1 নম্বর। 2 নম্বর হলো এখানে যে দুর্নীতি হয় এটা রোধ করা। আর 3 নম্বর হলো সবথেকে মূল এখন যে আকর্ষণ, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটা সিস্টেম, খেলোয়াড় কোটা। তো এটা হয় কি 2023 সালে আমাদের ন্যাশনাল পর্যায়ে যে প্লেয়াররা আছে তাদেরকে যে কোনো পরীক্ষা ছাড়াই ভর্তি করানো হচ্ছিল, যেখানে ছিল তুমুল অব্যবস্থাপনা। তাদের কোনো ক্রাইটেরিয়া দেওয়া হয়নি, তাদের কোনো লিমিটেশন দেওয়া হয়নি, যার কারণে দেখা গিয়েছিল যে একই ডিপার্টমেন্টে অনেকগুলো ন্যাশনাল পর্যায়ের প্লেয়ার চলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। এটার ফলে হয়েছে কি, আমাদের যে খেলাগুলো হচ্ছিল ইন্টার ডিপার্টমেন্ট, ইন্টার হল, এই খেলাগুলো একটা অসম প্রতিযোগিতা হয়েছিল। আমি বলতে পারি এই যে ঢাকা ভার্সিটি, এটা তো একটা বড় একটা জায়গা, এখানে তো সবাই ভর্তি হয়, এখানে প্লেয়াররাও ভর্তি হয়, সবাই ভর্তি হয়। তো এই খেলার জায়গাটা তো সকল সাধারণ স্টুডেন্টদের জন্য হওয়া উচিত। এটা তো এমন হওয়া উচিত না যে আমরা ন্যাশনাল প্লেয়ারদের এখানে এনে ওদের খেলার সুযোগ করে দিব, তাদের তো খেলার আরও জায়গা আছে। আমার মূল কনসার্নটা এখানে, আমাদের যারা জেনারেল ভালো খেলে তাদেরকে অবশ্যই সুযোগ দিতে হবে, এবং এই যে পরীক্ষা ছাড়া ন্যাশনাল প্লেয়ারদের ভর্তি করানো হচ্ছে এটাকে বাদ দিয়ে ওদেরকে একটা বিকেএসপি কোটায় যেমন এক্সাম দিয়ে ভর্তি হয় তাদেরকে ওইখানে অ্যালাইন করতে হবে। 2 নম্বর যে অব্যবস্থাপনা, দেখা যায় আমাদের যে কোনো খেলার ক্ষেত্রে সরঞ্জাম থাকে না, বিভিন্ন ধরনের প্রবলেম সৃষ্টি হয়, এগুলো আমি অ্যাড্রেস করতে চাই। তাছাড়া আরেকটা মূল বিষয় হলো আমাদের 48% আমাদের বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী, কিন্তু এখানে ওদের কোনো ইন্টার ডিপার্টমেন্ট খেলা হয় না। এটা বলতে পারেন যে ক্রিকেট, ফুটবলে একটা টিম করতে 11 জন প্লেয়ার লাগে, যেটা একটা ডিপার্টমেন্টে নাও থাকতে পারে, কিন্তু আমরা তো চাইলেই টেবিল টেনিস, তারপর ব্যাডমিন্টন, যেগুলো মেয়েরা অনেক খেলে, এই আয়োজনগুলো আমরা করতে পারি। এছাড়াও বাস্কেটবল আমরা দেখছি মেয়েরা অনেক এখন প্র্যাকটিস করছে। তো আমরা এই জিনিসগুলো অ্যাড্রেস করা আমার মেইন লক্ষ্য। এছাড়াও বিভিন্ন ধরনের জিমে আমাদের বিভিন্ন ধরনের যে সরঞ্জামগুলো আছে ওগুলো অনেক পুরাতন, এগুলো চেঞ্জ করতে হবে। আমাদের বাস্কেটবলে আমাদের জিমে যে ভেন্টিলেশন সিস্টেম, এইটা আমরা খুবই খারাপ অবস্থা, এখানে সাফোকেশনেই সবাই মনে হয় দম বন্ধ হয়ে মারা যাবে। তো এই ভেন্টিলেশন কিভাবে ঠিক করা যায়, এই ব্যবস্থাগুলো নিয়ে আমি কাজ করব। এছাড়াও শিক্ষার্থীদের কিভাবে মাঠে ফিরিয়ে আনা যায়, পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা অবশ্যই আমাদের মেইন কনসার্ন, কিন্তু তার পাশাপাশি আমরা কিভাবে মাঠে ফিরে আসতে পারি সেই জিনিসটা এনশিওর করাই আমার মেইন লক্ষ্য। আমরা চলে যাচ্ছি একেবারে কর্নারে, যাকে দিয়ে ইন্ট্রোডাকশন হয়েছিল আমার, সিমসিম চাকমা। আপনি এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটবল টিমে খেলেন, নিশ্চয়ই অনেক সমস্যা আপনার চোখে পড়েছে যে কারণে নির্বাচন করছেন। আসলে কোন কোন সমস্যাগুলো আপনার চোখে পড়েছে এবং আপনাকে কেন নির্বাচিত করবে শিক্ষার্থীরা, যে সমস্যাগুলো আপনি সমাধান করবেন? আচ্ছা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে আমাদের টুর্নামেন্ট কেন্দ্রিক। যেমন ধরেন 2 সপ্তাহ আগে যদি কোনো খেলা 2 সপ্তাহ পর হয়, সেটা আমরা প্রস্তুতি শুরু করি 2 সপ্তাহ আগে। আমাদের শিক্ষকরা রয়েছেন, যে শিক্ষার্থীরা রয়েছেন, তারা ওই শুধু 2 সপ্তাহে প্র্যাকটিস হয়, বাকি সারা বছর তাদের কোনো খোঁজ থাকে না। এই যে একটা সমস্যা, আমরা চাই এটা সারা বছর চলুক, যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, যে জুডো করে, সে যেন তার সারা বছর সেটা প্র্যাকটিস করতে পারে, কোনো টুর্নামেন্ট কেন্দ্রিক না হয়। দ্বিতীয়ত, যত ক্রীড়াবিদ আছে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই ছন্ন ছাড়া। আমি চাই একটা স্পোর্টস ক্লাবের মাধ্যমে সবাইকে এক ছাদের নিচে এনে আমরা একসাথে কাজ করতে চাই, তাহলে আমাদের বন্ডিং, আমাদের জানাশোনা এবং প্রতিটা ক্রীড়াবিদ কে কোন খেলায় ভালো আমরা সেটা বের করে আনতে পারবো, এবং কোন জায়গায় কোন খেলা হয় তা আমরা দ্রুত সবার মাঝে জানিয়ে দিতে পারবো। এরপর দেখা যাচ্ছে আমাদের প্রায় 40,000-এর বেশি শিক্ষার্থী, কিন্তু 40,000-এর জন্য একটি মাত্র সুইমিং পুল। এছাড়াও আমাদের টিএসসিতে যে সুইমিং পুল আছে সেটাকে আমরা শুধু ময়লার স্তূপ বানাতে পেরেছি, এছাড়া আর কিছু বানাতে পারিনি। সেটা সংস্কারের প্রয়োজন রয়েছে। আমাদের যেহেতু আছে, আমরা থাকার সত্ত্বেও আমরা সেটাকে ব্যবহার করছি না, এটা আমাদের অবশ্যই প্রশাসনের ব্যর্থতা। দ্বিতীয়ত, আপনারা হয়তো জানেন কয়েকদিন আগে আমাদের যে বাংলাদেশ ফুটসাল দলের টিম হয়েছে, সেখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 2 জন বড় ভাই চান্স পেয়েছে।
এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ফুটসাল গ্রাউন্ড নেই, এবং আমাদের টিএসসি আমাদের যে সেন্ট্রাল ফিল্ডের সুইমিং পুলের পাশেই একটি জায়গা খালি জায়গা পড়ে রয়েছে, যেটাকে আমরা চাইলে ফুটসাল গ্রাউন্ড বানাতে পারি। তারপর আমাদের সব নারী শিক্ষার্থী রয়েছে, তাদের অংশগ্রহণ একদম শূন্য কোটায়। আমরা আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের সব নারী শিক্ষার্থীরা রয়েছে, তাদেরকে আমি খেলাধুলায় যতটুকু সম্ভব আমি সেটা ইনভলভ করার চেষ্টা করব। আপনার কাছে আমার আরও একটা প্রশ্ন আছে এই মুহূর্তে, মানে আপনাকে নিয়ে অনেকেরই প্রশ্ন এটা। বাংলাদেশের বৃহত্তম একটা ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল, অনেকেই প্রশ্ন করে যে এই ছাত্রদলের মতো একটা বড় রাজনৈতিক দল থেকে প্রথম বর্ষের একজন শিক্ষার্থী কিভাবে আসলে মনোনীত হলো ক্রীড়া সম্পাদক পদের জন্য। এই প্রশ্নটা আসলে সবার মধ্যেই আছে, আপনার মধ্যে আসলে কি দেখেছে দল থেকে, আপনি যদি একটু ক্লিয়ার করতেন। আচ্ছা দেখুন, আমরা কয়েকদিন আগে দেখেছি যে জুলাই আগস্টের জন্য গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু এই যে 5 বছরের যে শিশুরা সেখান থেকে শুরু করে একদম 25-26 বছরের যুবক সবাই কিন্তু মানে যারা শহীদ হয়েছে একদম শিশু থেকে শুরু করে অনেকেই জীবন দিয়েছে। তো আমি আশা করি এখানে বয়স কোনো ফ্যাক্ট না। নেতৃত্বের আমাদের যে নেতৃত্বের গুণ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কোনো বয়স দেখেনি, তারা দেখেছে নেতৃত্বের গুণাবলী। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একজন কলেজ প্রিফেক্ট ছিলাম, এবং আমি থাকা অবস্থায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ সাউথ এশিয়ার বেস্ট কলেজ হিসেবে নির্বাচিত হয়, এবং সেটা আমি খুব গর্বের সাথে বলি। এবং আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাবের আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেগুলোই বিবেচনায় আমাকে নেতৃত্বের জন্য এবং নির্বাচনের জন্য সুযোগ করে দিয়েছে। তারা বয়সকে কোনো ফ্যাক্ট মনে করেনি, যেটা সত্যি, এবং নেতৃত্বই বড় কথা, কারণ বয়স কোনো ফ্যাক্ট নয়। আচ্ছা, আমার পাশে আছেন মালিহা তাবাসসুম মিম, বাকি 4 জন যারা আমার সঙ্গে বসে আছেন সবাই ছেলে, আপনি একমাত্র নারী। তো আপনার আসলে কি নির্দিষ্ট কোনো ভোটের জায়গা আছে কিনা, এবং কোন ভোটগুলো আপনার মূল টার্গেট যদি একটু বলতেন। আমি এভাবে ভোট টার্গেট করে আসলে ভোটের জন্য আমি এখানে আসিনি। আমি একটা কালচারাল চেঞ্জ করতে চাই, যেখানে আমি চাই শিক্ষার্থীরা পড়ালেখার সাথে সহায়ক হিসেবে ক্রীড়াকে বেছে নিক, এবং সেটার জন্য বিশ্ববিদ্যালয়ের সাথে শিক্ষার্থীদের এবং শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি বদলাক, সেই বিষয়ে আমি কাজ করতে চাই। যার জন্য আমি বিভিন্ন কাজ, যদি আমি স্পেসিফিকভাবে বলি যে এই কাজ করতে চাই, আমাদের বিশ্ববিদ্যালয়ের মাঠের কথা যখন আমি বলছিলাম, বিভিন্ন মাঠ আছে যেগুলো পুনরুদ্ধার করা প্রয়োজন, মাঠ ব্যবস্থাপনার খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এছাড়া আমি বিকল্প মাঠ তৈরি করতে চাই। সেগুলোর সাথে সাথে আমি যদি ইনডোর গেমসের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের ইকুইপমেন্টস প্রপার নেই, এবং আমাদের জিমের যে বিষয়টা, জিমের টাইমটা কিন্তু আমাদের ক্লাসের সাথে ক্ল্যাশ করছে। আমরা যদি একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ক্লাস টাইমের সাথে এই সব ফ্যাসিলিটি ক্ল্যাশ করিয়ে শিডিউল রাখি, সেখানে শিক্ষার্থীদের সুযোগ কোথায়? শিক্ষার্থীদের জন্য সুযোগটা তো থাকছে না। এছাড়া সুইমিং পুলের যে টাইমটা শুক্র আর শনিবারের, সেখানে দেখা যাবে অনাবাসিক শিক্ষার্থীরা ওই দিন আসছে না, তাদের জন্য এই ফ্যাসিলিটিটা কিন্তু সেই দিন অ্যাভেল করা পসিবল হচ্ছে না। এছাড়া যদি আমরা দেখি আমাদের বিভিন্ন অনুষদে ক্লাস ব্রেকে স্টুডেন্টরা এমনি বসে থেকে কি করবে খুঁজে পায় না। যদি প্রত্যেকটা অনুষদ ভিত্তিক একটা গেমস রুম চালু করা যায়, এখানে ফুটবল হতে পারে, তারপর ক্যারাম, দাবা, বিভিন্ন খেলার আয়োজন রাখা যায়, তাহলে স্টুডেন্টরা সেই জিনিসটা এঙ্গেজ করতে পারলো। এছাড়াও আমি গেমিংটাকে ট্যাবু মনে করতে চাই না, জেনজিরা গেমিং পছন্দ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে যদি তাদের জন্য সেই নেওয়া হয়, তাদের জন্য আয়োজন করার ব্যবস্থা করা যায়, তাহলে এটা একটা ইন্টারন্যাশনাল লেভেলের বিগ পুশ হতে পারে। আমি আমার ডান পাশে থাকা মুক্তার হুসাইনের কাছে জানতে চাচ্ছি যে শিক্ষার্থীরা কেন আপনাকে ভোট দেবে, এই ব্যাপারটা স্পেসিফিক করে যদি একটু বলতেন। শিক্ষার্থীরা কেন আমাকেই ভোট দিবে, এটা যদি আমি বলি, প্রথমত যদি সত্য কথা বলি, আমাদের এখানে যারা আজকে 5 জন উপস্থিত আছেন প্রত্যেকেই মোটামুটি স্পোর্টসম্যান বা যোগ্য ক্যান্ডিডেট বলা যায়। তারপরও আমি যেটুকু বলতে চাই, স্টুডেন্টরা আমাকেই কেন ভোট দিবে, প্রথমত বাকি আমার প্রতিদ্বন্দ্বী যারা আছেন প্রত্যেকেই একটা স্পোর্টসে মূলত অভিজ্ঞ লোক। বাট আমি মূলত ট্রায়াথলেট, যেহেতু আমি 3টা স্পোর্টসে একাধারে অভিজ্ঞ, তার উপরে আমার জুডো কারাতের উপরেও বেশ নলেজ আছে। এরপরেও আমি মনে করি ক্রীড়া সম্পাদকে বা ডাকসুতে ক্রীড়া সম্পাদক হওয়ার জন্য শুধু স্পোর্টসম্যান হওয়াটাই বাধ্যতামূলক, বা শুধু স্পোর্টসম্যান হলেই হবে না, তাকে একজন ভালো সংগঠক হতে হবে। কারণ একজন ভালো স্পোর্টসম্যান মানেই যে একজন ভালো সংগঠক বা সংগঠন চালাইতে পারবে, বিষয়টা এমন নয়।
সো স্পোর্টসম্যান হওয়ার পাশাপাশি ভালো সংগঠক হওয়াটাও জরুরি। এবং হচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ে জীবনের শুরু থেকেই, বিশেষ করে যদি বলি, আমি 2021 সাল থেকে বিভিন্ন ইভেন্ট অর্গানাইজ করছি। যেমন আমি বেশ কিছু প্রতিপাদ্য নিয়ে, যেমন হচ্ছে রান এগেইনস্ট ভায়োলেন্স, ওবিসিটি ফ্রি রান, রান ফর গ্রিন ক্যাম্পাস, রান ফর স্মার্ট ইরিগেশন, এবং সর্বশেষ আমি এই ফেব্রুয়ারির 28 তারিখ একটি ম্যারাথন বলা যায় না, 10 কিলো রানের প্রোগ্রাম অ্যারেঞ্জ করি DRC 10K নামে, যেখানে প্রায় 1500 রানার এসেছিল, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট সহ এলুমনাই সহ 1500 পার্টিসিপেন্ট ছিল। সুন্দর একটি সফল প্রোগ্রাম হয়েছে। তাছাড়াও আমি আমার জেলা সংগঠন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বাস্থ্য কল্যাণ পরিষদের তিতাসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ঢাকা বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটি যেটি তার মানে হচ্ছে আপনার যে সাংগঠনিক দক্ষতা সেটা আপনি আসলে কাজে লাগাতে চাচ্ছেন, যখন ক্ষমতাটা আসবে হাতে তখন। হ্যাঁ, শুধুই ভালো খেলোয়াড় হলে হবে না, আমি ভালো একজন খেলোয়াড়, তার পাশাপাশি একজন ভালো সংগঠক। আমি আরো একজনের কাছে যেতে চাই, আরমান হোসাইন, যিনি মূলত জাতীয়তাবাদী ছাত্র দলের ঠিক পাশে বসে আছেন, জামায়াতে ইসলামের ছাত্র সংগঠন শিবির থেকে নির্বাচন করছেন, এবং ওনাকে নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম যে এবার শিবির এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে জুডো কারাতের মাস্টার। এটা কি কোনো ট্যাকটিক্স কিনা শিবিরের? অবশ্যই না, তারা যোগ্যতা এখানে প্রাধান্য দিয়েছেন যে ক্রীড়া সম্পাদক অবশ্যই ক্রীড়ার সাথে যুক্ত থাকতে হবে এবং তার হচ্ছে সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। এই দুইটা জিনিস না হলে কিন্তু এখানে স্টুডেন্টরা চয়েস করবে না। স্টুডেন্টদের যত যাই বলা হোক না কেন, তারা যোগ্যতা এবং দক্ষতাকে মজা করছিলাম, কেন আসলে আপনাকেই ভোট দেবে বাকি চারজনকে বাদ দিয়ে, এবং আরো তো ক্যান্ডিডেট আছে, সবাইকে বাদ দিয়ে কেন আপনাকে ভোট দেবে? যদি স্পেসিফিক কি বললেন। স্পেসিফিকলি যদি বলি তাহলে আমি অল টাইম এই মানে মাঠে যাওয়া আসা আমার আছে, কারণ আমাদের ভার্সিটির যে জিমনেশিয়ামটা আছে এটার গ্রুপের মডারেটর আমি এটাতে নিয়মিত আপডেট দেই কখন কি হচ্ছে না হচ্ছে। প্লাস আমি জুডো কারাতে ক্লাবের সভাপতি, বিএনসিসির ক্যাডেট আন্ডার অফিসার ছিলাম, বাঁধনের সভাপতি ছিলাম, এবং কিছুদিন আগে জুলাই রান 5K একটা রানের আয়োজন করেছি। একই সাথে আমি নিজে একটা সংগঠন তৈরি করেছি, যেটার কাজ হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ইউথদেরকে সেলফ ডিফেন্স এবং ফিটনেস সম্পর্কে অ্যাওয়ারনেস বিল্ড করা। এবং কিছুদিন আগেই টিএসসিতে আমি একটা সেমিনার করেছি, যেখানে 600 স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এই সেলফ ডিফেন্স অ্যান্ড ফিটনেস, এবং মেয়েদের 5টা হলেই আমি এইটা করিয়েছি। এবং সর্বশেষ ইনস্টিটিউট অফ লেদার ইঞ্জিনিয়ারিং নিয়ে আমি এই সেমিনারটা করিয়েছি এবং 7 দিনের ট্রেনিং প্রোগ্রামটা করিয়েছি। এছাড়াও আমি চাই যে এইখানে এই খেলাধুলার ক্ষেত্রে আমাদের কমিউনিকেশন গ্যাপটা আছে, তো এটার জন্য একটা শারীরিক শিক্ষা কেন্দ্রের জন্য একটা সেন্ট্রাল পেজ, ফেসবুক পেজ এবং একটা ওয়েবসাইট করা। ওয়েবসাইটের মাধ্যমে সব কিছু কন্ট্রোল করা, সব ডাটা আদান প্রদান যাতে ওয়েবসাইটে হয়, কারণ এখন আমরা আধুনিক যুগে বাস করতেছি, অ্যানালগভাবে ওইভাবে ডাটা আদান প্রদান করা ঠিক না। একই সাথে যে এক্সেসগুলো আছে, জিমনেশিয়াম, সুইমিং পুল, জুডো কারাতে, এগুলো স্মার্ট কার্ড, স্মার্ট কার্ড যদি করে ফেলে তাহলে অনলাইনে পেমেন্ট করবে, এটাতেই করবে, তাহলে বহিরাগত যে প্রবলেমটা আছে এটা নির্মূল হয়ে যাবে। আরেকটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে এই যে কোটা সিস্টেম। কোটাটা কেন আসলো? আসলে কোটা আসার কারণে কিন্তু অনেক বড় একটা প্রভাব পড়ছে সাধারণ স্টুডেন্টদের ভিতরে। এই যে মূলনীতিগত যে বৈরিতা এখন এখানে আছে, এটার কারণ হচ্ছে এখানে যারা প্রশাসনিকভাবে আছে তারা এই জিনিসটাকে গুরুত্ব দিচ্ছে না। তো আমরা চাই যে এইটা যাতে গুরুত্ব দেয়। একই সাথে যারা কোচ আছে তাদের কোচ মূল্যায়ন করতে হয়। আমরা কিছুদিন আগে জানি যে খুব শোরগোল উঠছিল যে শিক্ষক মূল্যায়ন করা দরকার। এখানে যারা খেলাধুলা শেখায় তাদেরও মূল্যায়ন দরকার। যখন মূল্যায়ন হবে তখন অটোমেটিক তারা স্টুডেন্টদের ডেকে ডেকে খেলা শেখাবে। থ্যাংক ইউ আরমান হোসাইন। আমার একেবারে ডান সাইডে আছেন, তার কাছে যেতে চাই, ক্রিকেটার। তো আপনি আসলে সায়েন্স ফ্যাকাল্টির একমাত্র ক্যান্ডিডেট ক্রীড়া সম্পাদক পদে, এইখানে কি আপনার ভোটের একটা বড় জায়গা আছে কিনা এই ব্যাপারটা একটু জানতে চাই আমরা, এবং একই সঙ্গে কেন আপনি অন্যদের চেয়ে যোগ্য ক্যান্ডিডেট যদি একটু বলতেন। প্রথমত বলতে গেলে আমি সায়েন্সের একমাত্র ক্যান্ডিডেট না, আরও একজন আছে, কিন্তু আমি সায়েন্সের দিকে আমার খেলাধুলা, আমার যা ডেডিকেশন, এটার দ্বারা আমি অনেকের কাছেই পরিচিত। আমি যখন ফার্স্ট ইয়ারে আসি তখন আমি ইন্টার ডিপার্টমেন্টে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলাম ক্রিকেটে। সেখান থেকেই আমার সাথে সবার পরিচয়, সবাই আমাকে একজন ভালো ক্রিকেটার হিসেবেই চেনে। তো সবাই আমাকে ভোট দিবে এটা আমি সবাই নিশ্চয়ই দিবে না, যেমন আমি বলছিলাম যে আমি জানি আপনি একমাত্র, আপনার এই পরিচিতির কারণ। আচ্ছা, হ্যাঁ, সবাই দিবে না, কিন্তু কেন অন্যদের চেয়ে বেশি ভোট আপনি পাবেন বা কেন পাবো এটা যদি আমি বলতে যাই, আমি সবসময় স্টুডেন্টদের ফরেই কাজ করছি। আমি স্টুডেন্টদের ফরে অনেক ক্রীড়া বিষয়ে অনেক আন্দোলন করেছি। আমাদের খেলাধুলায় যে সকল প্রবলেম, এটা আমি অনেক সময় অ্যাড্রেস করেছি। যেমন আমাদের খেলাধুলায় অসম যে প্রতিযোগিতা হয়, এটার কারণে আমরা স্টুডেন্টরা একটা আওয়াজ ক্রিয়েট করেছিলাম, একটা ভয়েস ক্রিয়েট করছিলাম।
তো এইগুলো ব্যাপারে আমি সবাইকে একত্রিত করেছিলাম। এছাড়াও বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতি আমি সবসময় অ্যাড্রেস করে গেছি। ইনশাল্লাহ আমি জয়ী হই আর না হই, আমি এগুলো অ্যাড্রেস করেই যাব এবং আমি এটা এনশিওর করব যে এখানে স্পোর্টস সেক্রেটারি হিসেবে নির্বাচিত হবে সে সব কিছুই ঠিক করবে, আমি যদি নাও হই। মালিহা, আপনার কাছে একটু আসছিলাম। আপনি তো বলছিলেন যে মেয়েদের খেলাধুলার ক্ষেত্রে অনেক সমস্যা, ছেলেদের খেলাধুলা নিয়ে আপনার আসলে প্ল্যানটা কি? বিশেষ করে ক্রিকেট, ফুটবল, যে এই মাঠে আমরা যে মাঠে বসে আছি এই মাঠের অবস্থাও তো অত বেশি ভালো না, এইগুলো নিয়ে প্ল্যানটা কি যদি একটু বলতেন? আমি শুরু থেকেই মাঠ ব্যবস্থাপনার কথা বলেছি। আমার প্ল্যান হচ্ছে এই মাঠটাকে মাল্টিপারপাস মাঠ বানানো। সেই জন্য হচ্ছে যদি বাফুফের হেল্প নিয়ে হয়, যেভাবেই হয় সেইটা হচ্ছে পুনরুদ্ধার করে হকি, ভলিবল, হ্যান্ডবল সব কিছু, এই যে পরিত্যক্ত জায়গাগুলো পড়ে আছে এইসব জায়গায় কিন্তু আমাদের কাজ করার আছে, সেসব নিয়ে আমি কাজ করতে চাই। আর এছাড়াও আমি হচ্ছে চাই বিশ্ববিদ্যালয়ে অনেক মেয়ে আছে যারা হচ্ছে পাবলিকলি এক্সপোজড এরিয়ায় খেলতে কমফোর্টেবল ফিল করে না, তাদের জন্য যদি একটা আলাদা জায়গা দেওয়া যায়, ডেডিকেটেড মাঠ রাখা যায়, যে তারা সেখানে হচ্ছে পাবলিকলি এক্সপোজ না হয়ে নিজেদের মতো অনুশীলন করবেন, আমি তাদের জন্য সেই জায়গাটা রাখতে চাই। ভালো পয়েন্ট। আরমান হোসাইন, আপনি শুধু জুডো, কারাতে বা হচ্ছে ইনডোর স্পোর্টস নিয়ে একটু বেশি বলছিলেন, আউটডোর স্পোর্টস নিয়ে আসলে আপনার প্ল্যানটা কি? প্রত্যেকটা হলেই প্রায় মাঠ আছে। এই মাঠগুলোর ব্যবস্থাপনার জন্য একজন পিস কিউরেটর নিয়োগ করা যায় যে হচ্ছে এই মাঠগুলো দেখবে এবং যেগুলোতে পানি জমে এগুলো মাটি ভরাট করে উঁচু করে দিতে হবে। একই সাথে আমি আরেকটা বিষয় বলতেছিলাম যে মেয়েদের বিষয়টা, যে হচ্ছে ওদের জন্য আলাদা মাঠ করে দেয়। আমাদের সুইমিং পুলের পাশে যে মাঠটা আছে এটা যদি একটা টার্ফ করে দিয়ে এটা মেয়েদের জন্য ছেড়ে দেওয়া হয়, এটা অসাধারণ হবে। মেয়েরাও এখানে আসবে, ওখানে প্র্যাকটিস করবে, এটা দারুণ হবে। সিমসিম, আপনার কাছে একটু যেতে চাই শেষবারের মতো। তো আপনার আসলে আলাদা কোনো প্ল্যান আছে কিনা? আপনি যদিও অনেক জুনিয়র, অনেক সমস্যা এর মধ্যে ফেসও করেছেন এবং চিন্তাও করেছেন, তারপরে আলাদা কোনো প্ল্যান আছে কিনা খেলাধুলার উন্নয়নে? খেলাধুলার আমাদের যে হলপাড়ার মাঠ, সেখানে অলমোস্ট 5টা হল, কিন্তু তাদের একটি মাত্র মাঠ এবং সেটিও অলমোস্ট ওই যে বৃষ্টি দিলেই পানি উঠে পড়ে এবং মাঠে ইট দিয়ে ভরা। সো আমি খেলাধুলার যাবতীয় যা কিছু আছে ইনডোর আউটডোর সব মিলাই সব কিছুতে আমি চাই সংস্কার করতে এবং সবাইকে নিয়ে একসাথে আমরা একটা দল হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াকে এগিয়ে নিয়ে যেতে। মুক্তার হোসাইন, আপনার আসলে ওভারঅল ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলাধুলার উন্নয়নের জন্য যে বিভিন্ন কথা তো বললেন, এর বাইরে আর কোনো পরিকল্পনা আছে কিনা? আন্তঃবিশ্ববিদ্যালয় কম্পিটিশনগুলোতে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় অন্যদের থেকেও এগিয়ে থাকবে, ওইভাবে খেলোয়াড় প্রস্তুত করা সহ অন্যান্য কোনো প্ল্যান আছে কিনা? অবশ্যই সেই বিষয়তে হচ্ছে আমার বেশ কিছু প্ল্যান রয়েছে। মূলত আমি মনে করি হচ্ছে ডাকসুতে যে ক্রীড়া সম্পাদক হিসেবে আসবে তাকে অবশ্যই ভিশনারি লিডার হওয়া উচিত এবং হচ্ছে তার বেশ কিছু ভিশনারি বা প্ল্যানিং এবং টিম ওয়ার্কের দক্ষতাও তার থাকা উচিত। এবং হচ্ছে আমি যেটা মনে করি খেলাধুলা শুধুমাত্র বিনোদনের মাধ্যম হবে না, এটি শিক্ষার্থীদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং একাডেমিক জীবনের যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একটি সহায়ক ভূমিকা পালন করবে স্পোর্টস। এবং সেক্ষেত্রে আমি স্পোর্টসের যে মিসম্যানেজমেন্টগুলো আছে, বিশেষ করে আমি হচ্ছে একজন জুডো কারাতে প্লেয়ারও ছিলাম বিশ্ববিদ্যালয়ের টিমে, কিন্তু হচ্ছে আমি গত 2024 সালে ন্যাশনাল টিমের যে প্লেয়ার ছিল তার সাথে হচ্ছে আমার ফাইট ছিল এবং তার কাছে মার খেয়ে মূলত আমি হচ্ছে জুডো কারাতের আমার দায়ী হয়ে যাই। হ্যাঁ, তো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের যে সাধারণ স্টুডেন্ট আছে তাদেরকে কিন্তু ডিমোটিভেট করে। এটা অবশ্যই একটা মানে ইনফেয়ার কম্পিটিশন আমি বলবো, কারণ হচ্ছে একটা যে নাকি বিকেএসপিতে খেলে আসছে বা হচ্ছে একজন পেশাদার প্লেয়ারের সাথে আমরা যারা রেগুলার স্টুডেন্ট অপেশাদার প্লেয়ার মূলত আমরা তো শখের বসে মূলত হচ্ছে খেলাধুলাতে এনগেজ হই। সো এই জিনিসটা হচ্ছে আমাদেরকে মোটিভেট করে। বাট আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমার কাজের বা আমার স্লোগানটাই হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটিস ফর এভরি স্টুডেন্ট। আমি চাই আমরা লাস্ট একটু আমাদের শেষ সদস্যের কাছে যেতে চাই। আপনি ক্রীড়া দুর্নীতির কথা বলছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস শোনা যায় যে হচ্ছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট অনেক সময় ক্রিকেট টিম বা ফুটবল টিমে সুযোগ দিতেও চায় না। এই ধরনের আরও কিছু সমস্যা আছে, আপনি কি এগুলো অ্যাড্রেস করেছেন কিনা এবং এগুলো নিয়ে কাজ করতে চান কিভাবে? হ্যাঁ, এটা বলতে গেলে অনেক কিছুই আছে। এটা মেইনলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার না, আমাদের এখানে নর্মালি হয় যার যা পছন্দ ওই হিসাবেই টিম বানানো হয়। তো এই জিনিসটা আমি ফার্স্ট ইয়ার থেকেই দেখে আসতেছি যে যাকে মনে করেন যারা দায়িত্বে আছে তারা যদি কাউকে পছন্দ না করে সে যতই ভালো খেলুক তাকে টিম থেকে বাদ দেওয়া হবে। তো এই নীতিগুলো আসলে দূর করতে হবে, যে যোগ্য তাকেই খেলতে দিতে হবে। এছাড়াও একটা বড় আমার যা লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে বড় ল্যাকিংস, আমাদের অভিজ্ঞ কোনো কোচ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করতে যায়, খেলতে যায়, কিন্তু এখানে অভিজ্ঞ কোনো কোচ নেই। আমি যদি ক্রিকেট টিমের কথা বলি, ক্রিকেট টিমে কোনো অভিজ্ঞ কোচ নেই, ফুটবল টিমে কোনো অভিজ্ঞ কোচ নেই, ইভেন অন্যান্য যে ইনডোর গেম বা যে কোনো গেমেই কোনো অভিজ্ঞ কোচ নেই। এই কোচগুলো যখন আমরা এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনবো তখন স্টুডেন্টরা ক্যাপেবল হবে, ওদের যে খেলাধুলার যে এটাকে কী বলতে পারি, খেলাধুলায় ওদের যে প্রতিভা ওটা তারা প্রকাশ করতে পারবে। এছাড়াও খেলাধুলা
স্টুডেন্টদের সারা বছরই কিভাবে মাঠে আনানো যায় এই জিনিসটা সবসময় এনশিওর করতে হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্টার নিউজের পক্ষ থেকে, এবং আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক 5 জন প্রার্থী যারা ডাকসুতে নির্বাচন করছেন। সবার জন্য শুভকামনা থাকবে এবং প্রত্যেকে যে অভিনব পরিকল্পনাগুলো দিয়েছেন এগুলো আমি বিশ্বাস করি যেই নির্বাচিত হবে প্রত্যেকের অভিনব পরিকল্পনা নিয়ে নিজে বাস্তবায়ন করবে। এতক্ষণ সঙ্গে ছিলাম শেখ আশিক। আল্লাহ হাফিজ।